আমন্ত্রণ যমুনা টেলিভিশনের ইলেকশন স্পেশাল ব্যালট বাক্সে। শুরুতেই আরও একবার শিরোনাম। ঢাকা দক্ষিণে চলছে তারেক রহমানের সিরিজ পথ জনসভা। ক্ষমতায় গেলে অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনের প্রতিশ্রুতি। দল যারা দেশকে অভিজ্ঞতার আলোকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম। চলছে জামাত এনসিপি সহ 11 দলীয় জোটের প্রচারণা। একটি দলকে জেতাতেই কেন্দ্রে মোবাইল ব্যবহারে বিধিনিষেধ, অভিযোগ নেতাদের। যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের। সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয়, আগামীকাল নির্বাচন নয়, নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে। নির্বাচন ঘিরে সারা দেশে যৌথ বাহিনীর টহল, চেকপোস্ট। রাজধানীতে কোনো শঙ্কা দেখছে না ডিএমপি। আর্মি স্টেডিয়ামে আনসার ভিডিপির প্রস্তুতি সমাবেশ। আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের পর্দায় ম্যারাথন আয়োজন ব্যালট বাক্স। সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন, রয়েছেন আহমেদ রেজা এবং একই সাথে আমাদের সাথে দুজন আরও সহকর্মী যুক্ত রয়েছেন। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি এবং আজ আমরা চেষ্টা করব রংপুর ও রাজশাহী বিভাগের যত খবরাখবর আছে সেগুলো জানানোর জন্য। এর সাথে আমাদের সাথে আরেকজন সহকর্মী আছে, নাবিলা সোহার। ধন্যবাদ বৃষ্টি। আমি নাবিলা সোহার আপনাদের সঙ্গে আছি। আমি চট্টগ্রাম এবং সিলেটের প্রচারণার খবর আপনাদের সঙ্গে জানাবো। শেষ মুহূর্তের ব্যস্ততা আসলে প্রার্থীদের এবং ভোটাররাও একটা নতুন করে আমেজের মধ্যে আছে। একেবারে শেষ বেলায় যেই একদম শেষ বেলা, শেষ মুহূর্তের প্রচারণা যেটাকে বলে। এবং আপনি যেমনটি বলছিলেন তারেক রহমানের আজ 8টি পথসভাও রয়েছে আজ সারাদিনে। 8টি পথসভা, একটি শুরুতেই যেটি দিয়ে শুরু করেছেন ঢাকা 17 নিজ সংসদীয় আসন, অর্থাৎ তিনি যেখান থেকে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরপর আরও বেশ কয়েকটি পথসভায় জনসভায় অংশ নিয়েছেন। আজও সিরিজ পথসভা জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যেই তিনি বেশ কয়েকটি পথসভায় অংশ নিয়েছেন এবং তারেক রহমান এই মুহূর্তে কমলাপুর নির্বাচনী জনসভায় কথা বলছেন। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আগামী 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে আমরা এই খেলার মাঠে তৈরির কাজে ইনশাল্লাহ হাত দিব। একই সাথে এই এলাকার আরেকটি সমস্যা আছে, জলাবদ্ধতা। আজ আপনাদের সামনে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, ঢাকা 8 সহ ঢাকা মহানগরী সহ সকল পর্যায়ে যে জলাবদ্ধতা আছে, সবচাইতে দ্রুততার সাথে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান আমরা করব ইনশাল্লাহ। এবং একটি গুরুত্বপূর্ণ এই এলাকার মানুষের দাবি একটি কবরস্থানের। ইনশাল্লাহ মানুষের যাতে এই সমস্যার সমাধান করা যায়, আব্বাস সাহেব নির্বাচিত হলে ওনার সাথে কথা বলে এলাকার মানুষের যেখানে সুবিধা হয়, যেভাবে সুবিধা ইনশাল্লাহ সেটিও আমরা পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এখন প্রিয় ভাই বোনেরা, আমি তো আপনাদের সামনে আমার দলের পরিকল্পনার কথা তুলে ধরলাম। আমি তো আপনাদের সামনে আমার দলের প্রার্থী আব্বাস সাহেবের যে পরিকল্পনা, যে দাবি, সেইগুলাও আমরা কিভাবে বাস্তবায়ন করব তাও তুলে ধরলাম। ভাই মা বোনেরা, 12 তারিখে আপনাদের পরিকল্পনা কি? বুঝি না, শোনে না, জোরে এই পরিকল্পনা ধানের শেষ। ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা, এই ধানের শিশি হচ্ছে, এই ধানের শিশি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের প্রতীক। আসুন 12 তারিখের নির্বাচনে আমরা ধানের শীষকে নির্বাচিত করে ইনশাআল্লাহ, এবং আমরা 12 তারিখ থেকে দেশ পুনর্গঠনের কাজে হাত দেই। মানুষের ভাগ্যের পুনর্গঠনের রাজনীতি এবং কার্যক্রম ইনশাআল্লাহ আমরা শুরু করি। আছেন নাকি আমার সাথে? ইনশাআল্লাহ
দেখা হবে আপনাদের সাথে আবার 12 তারিখের পরে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ৮ নির্বাচনী আসনে পীরজঙ্গি মাজার রোডে জনসভায় যুক্ত হয়ে ভাষণ দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, সেটাই আমরা শুনছিলাম। মূল প্রতিদ্বন্দ্বী যেই কটি দল রয়েছে তাদের শীর্ষ নেতারাও শেষ মুহূর্তে ঢাকার রাজপথ চষে বেড়াচ্ছেন এবং শেষ মুহূর্তের যে প্রচারণা চালাচ্ছেন, আসলে বলা যায় এটি হচ্ছে অন্তিম মুহূর্ত। এই সময়ে তারা যে প্রতিশ্রুতিগুলো দিবেন এবং ভোটার যারা আছেন তারা আসলে চিন্তা ভাবনা করবেন যেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, কিংবা বিগত সময়ে তারা সবসময় শুধু প্রতিশ্রুতিই পেয়ে গেছেন, আসলে ভোটের মাঠে গিয়ে সেই প্রতিশ্রুতির প্রতিফলন হয় কিনা এটি একটি বড় জিজ্ঞাসা। আরেকটি বিষয় রবিন, আপনি জানেন এই যতগুলো আসন আছে, অর্থাৎ 300 আসনে, এখন যেহেতু শেরপুর 3 আসনের একজন জামায়াতের প্রার্থী ইন্তেকাল করেছেন, ওই আসনটি স্থগিত, বাকি যে 299 আসন আছে এর মধ্যে শুধুমাত্র একজন, সে হচ্ছে রংপুর 3-এর একজন প্রার্থী ছিলেন যিনি আনোয়ার ইসলাম রানী, যিনি তৃতীয় লিঙ্গের প্রার্থী। তিনিও একদিন আগে সে মনোনয়ন যে প্রার্থিতা সেটি বাতিল করেছেন এবং তিনি বলেছেন নির্বাচন থেকে সরে দাঁড়াবেন, যার জন্য এখন বলাই চলে যে 299 আসনে এখন যারা আছেন শুধুমাত্র পুরুষ এবং নারী প্রার্থী যারা আছেন তারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর পাশাপাশি যেহেতু বরেন্দ্র ভূমির একটি জায়গায় রাজশাহী, এখানকার উত্তরবঙ্গের যে মানুষ আছেন তাদের চাহিদাও রয়েছে প্রচুর। অনেক দিন যাবতে আমরা দেখেছি এখানকার যারা আছেন তারা বঞ্চিত, এবং নাগরিক সুবিধা থেকে শুরু করে নিরাপত্তা থেকে শুরু করে অনেক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। তাই তাদের এবারের প্রত্যাশা, এবারে নির্বাচনে যেই জনপ্রতিনিধিকেই তারা নির্বাচিত করবেন তারা হয়তো তাদের যেই আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটবে তার মাধ্যমে তারা সেটি দেখবেন বলে প্রত্যাশা করছে। এ ধরনের খবরাখবর আছে এবং আমরা এর পাশাপাশি ভোটের মাঠের খবর তো জানাবোই, তবে তার আগে আমরা একটু চট্টগ্রাম সিলেটের খবর জানতে চাই। নাবিলা সোহার, আপনার কাছে চট্টগ্রাম সিলেটের কি কি খবর আছে সেটি জানাবেন। এর পাশাপাশি যেহেতু এখন সকল প্রার্থীরা শেষ মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন, আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শেষ দিনে 8টি জনসভা করছেন কিংবা পথসভা করছেন এবং ব্যাপক সাড়া পাচ্ছেন। প্রত্যেক দলের প্রার্থীদেরই আমরা দেখছি, বিশেষ করে দলের চেয়ারম্যান যারা আছেন, যেমন জামাতের আমির, যেমন তিনিও 11 দলীয় জোটের পক্ষ থেকেও প্রচারণা চালাচ্ছে, সব জায়গায় আমরা দেখছি যে ব্যাপক সাড়া পাচ্ছেন তারা। তবে ভোটের মাঠের চিত্র আসলে বলা যায় চিত্রটা আসলে কেমন সেটা আমাদের সহকর্মীর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব। তবে তার আগে বলি যে অপরাধের বৈধতা দিতেই ইন্টারনেট বন্ধের মতো অন্ধকার পথে হাঁটছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ নিয়ে ইসির নির্দেশনা ইস্যুতে এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে ঢাকা 13 আসনে নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। ভোট কেন্দ্রে মোবাইল নিতে না দিলে শুধু ইসি ঘেরাও না, দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন জামায়াত আমির। বলেন একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে চোরাই পথে নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা করছে। জামায়াত আমির অভিযোগ করেন সরকারের কিছু আমলা ও সচিব দলবাজি করে কোনো প্রার্থীকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। হুঁশিয়ারি দেন এসব করে যদি ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয় তবে অতীতে অপকর্মের ছাড় পেলেও ভবিষ্যতে কোনো ছাড় দেয়া হবে না। 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটে এ আসনে প্রার্থী খেলাফত মজলিসের আমির মামুনুল হক জনসভায় এর আগে বক্তব্য দেন ঢাকা 11 আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাহিদ ইসলাম এবং খেলাফত মজলিসের আমির মামুনুল হক। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই। 12 ফেব্রুয়ারির কালের বিপ্লব যদি ব্যর্থ হয়, 24-এর 1.5 সহস্রাধিক শহীদের রক্ত, 30,000-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের ত্যাগ এবং কোরবানি ব্যর্থ হতে বসতে পারে। এদিকে গুলশানে দাঁড়িপাল্লার প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামানের সমর্থনে মিছিল করেছেন স্থানীয় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। সকালে গুলশান 2 নম্বর চত্বর থেকে মিছিল যায় গুলশান 1-এর দিকে। মিছিলের সামনে সারিতে ছিলেন জামায়াতের নারী নেতৃবৃন্দ। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের ফেস্টুন পতাকা হাতে নিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। তারা বলেন মানুষের পরিবর্তনের পক্ষে, সবার জন্য নিরাপদ দেশ গড়তে সবাইকে জামায়াতকে ভোট দেবে বলে জানান তারা। আমরা দেখছিলাম রবিন যে কিভাবে জামায়াত প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন। এখন কিন্তু আমরা রীতিমতো বলতেই পারি যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং খুব অল্প সময়ে আছে প্রচারণার।
এবং সেই লড়াইয়ের আভাস আসলে পাওয়া যাচ্ছে, নানান ধরনের জরিপ, নানান ধরনের সমীকরণ। তারপরেও নির্বাচন যেহেতু যেটি এর আগে বলছিলাম আমরা যে নির্বাচনে জোট আছে, জোটে জট লেগেছে, এরকম আছে, প্রার্থী আছে দলীয় প্রার্থী, কিন্তু সেই প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থী আছে, সব সমীকরণ আসলে ওলটপালট হয়ে যেতে পারে নির্বাচনের ফলাফল ঘোষণা। ভোটের মাঠের যেই চিত্র যেটি হয়, রেজা আপনিও নিশ্চয়ই একমত হবেন যে ভোটের মাঠের চিত্রটা শেষ সময় এসে সবসময় কেমন যেন একটু আগের হিসাব বা সমীকরণ উল্টে পাল্টে দেয়। জাজমেন্ট আওয়ার যেটাকে আমরা বলি, অর্থাৎ আমরা ভোট কাউন্টিং এর পর যে জাজমেন্ট আওয়ারের যে এই আসন থেকে এই সংখ্যা, এই আসন থেকে অমুক প্রার্থী এত ভোট পেলেন, তখন একটু হিসাবটা কেমন যেন হয়ে যায়। তবে অনেক বছর পরে যেহেতু অনেকগুলো দল এবার অংশগ্রহণ করছে নির্বাচনে, আশা করছি, প্রত্যাশা থাকবে যে একটি সুষ্ঠু গঠনমূলক নির্বাচন হবে, যাতে করে ভোটাররা গিয়ে তাদের যেই ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারবে। এবং এটি কিন্তু নির্বাচনের বিউটি বা সৌন্দর্য বলা হয়। Exactly. এই যে জাজমেন্টাল টাইমে যে একটু সবাই দোটানার মধ্যে থাকা, যে একটু সংখ্যার মধ্যে থাকা, সেই সংখ্যাটাই আসলে নির্বাচনের বিউটি। কারোর জন্য যে এই পদটি বা আসনটি নির্ধারিত নয়, সেটি কিন্তু আসলে জানান দেয়, এবং ভোটাররা দোদুল্যমান অবস্থায় কাকে ভোট দিবেন, শেষ মুহূর্তের যে অবস্থা, সেটি আসলে তিনি যখন নির্ধারণ করতে পারেন না, তখনই কিন্তু এই যে সৌন্দর্য, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থার যে সৌন্দর্য, সেটি আসলে দৃশ্যমান হয়, প্রতীয়মান হয়। নিশ্চয়ই বৃষ্টি। হ্যাঁ, নিশ্চয়ই তাই। এবং আমরা যেহেতু রাজনীতি নিয়ে কথা বলছি, একজন রাজনীতি বিশ্লেষকের সাথেও কথা বলতে চাচ্ছি। অধ্যাপক আসিফ শায়ান আমাদের জন্য অপেক্ষা করছেন। যমুনা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি আসিফ শায়ান। আমাদের ব্যালট বাক্স ইলেকশন উপলক্ষে একটি অনুষঙ্গই বলা চলে। আমরা 3 দিন এই নির্বাচন উপলক্ষে যে আয়োজন সেটি পরিচালনা করব। একটু জানতে চাই, আমরা সকাল থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। মোবাইল ব্যবহারে ইসির যেই নতুন বিধি নিষেধ কিংবা যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 400 গজের ভেতরে সাংবাদিকরাও মোবাইল ব্যবহার করতে পারবে না। আমরা যেমনটি জানি, যারা মাঠ পর্যায়ের সাংবাদিকরা আছেন, যারা সংবাদ সংগ্রহ করেন, তাদের তো আসলে মোবাইল ব্যবহার করতেই হয়। তৎক্ষণাৎ যেই খবরটা সেটি তো জানাতেই হয় স্টেশনে। সেক্ষেত্রে আপনার অভিমত কি, এই 400 গজের মধ্যে মোবাইল ব্যবহারের যে সিদ্ধান্ত, না ব্যবহার না করার যে সিদ্ধান্ত, বিষয়ে আপনার অভিমত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি এইটা যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে এটার কোনো ধরনের যথাযথ এক্সপ্লেনেশন আমরা পাইনি। আমরা যেটা শুনেছি যে ডিসইনফরমেশন বা মিস ইনফরমেশন থামানোর জন্য এটা করা হয়েছে, যে এটার ফলে আপনি যে কথাগুলো বললেন, যে সাংবাদিকরা যে তথ্যটা সংগ্রহ করবেন বা জানাবেন, সেটাও তো বড় ধরনের একটা ঝামেলার মধ্যে পড়বে। মানে একটা কথা আছে না, যে দ্বার বন্ধ করে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। সো এই ধরনের কোনো একটা ডিসিশন হঠাৎ করে নিয়ে যাওয়া, যেখানে এখনো নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংশয় আছে, ইঞ্জিনিয়ারিং এর বক্তব্য বা এই ধরনের সন্দেহের কথা আমরা শুনছি, সেই জায়গায় এই ধরনের ডিসিশন নেওয়ার আমি কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। দ্য গুড থিং ইজ, দুইটা পলিটিক্যাল পার্টি, দুইটা দলই মোটামুটি এই ব্যাপারে তাদের অভিমত জানিয়েছে, এবং কেউই এটাকে হচ্ছে গিয়ে সমর্থন করেনি, এবং এটাকে সমর্থন করার কোনো যুক্তিযুক্ত কারণও এখন পর্যন্ত আমার মনে হয় না আমরা কেউই খুঁজে পাচ্ছি। সো আমি আশা করবো যেটা, যে নির্বাচন কমিশন হয়তো যে কোনো কারণেই হোক তারা এটা নিয়েছেন, এই ধরনের ডিসিশন থেকে সরে আসবেন, এবং এটি সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয়। তো নিশ্চয়ই। এর পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, নির্বাচন নিয়ে এরই মধ্যে বেশ কিছু জরিপ আমরা দেখেছি, অর্থাৎ বেশ কিছু সংস্থা তাদের জরিপে বলছে যে অমুক প্রার্থী এবার নির্বাচনে জয়লাভ করতে পারে। এবং এই জরিপগুলো আসলে যে প্রকাশ করা হয়েছে, এটি দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক মানুষের উপরে জরিপ চালানো হয়েছে, তার উপরেই আসলে ফলাফল যেটি তারা ধারণা করছে। কি মনে হয়, এসব জরিপ কতটা গ্রহণযোগ্য? সামনে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য কি এই জরিপ কোনো ধরনের চ্যালেঞ্জ ছুড়ে মারে কিনা? না, মানে জরিপ তো সেন্সাস না। জরিপ তো হচ্ছে গিয়ে সবসময় একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের উপর দিয়েই হবে, সেটাই সাইন্টিফিক জরিপ, সেটাই তাই হওয়া উচিত। তো সেটার মধ্যে আমি কোনো সমস্যা দেখি না। এখন যেটা আমাদের দেখতে হবে, যে এই যে ওনারা যে স্যাম্পলিংটা যারাই করেছেন, সেই স্যাম্পলিংটা সাইন্টিফিক হয়েছে কিনা। যেই জনসংখ্যাকে তারা হচ্ছে গিয়ে তুলে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে গিয়ে দেশের জনসংখ্যা বা যে কনস্টিটুয়েন্সিতে নিয়েছেন, সেই কনস্টিটুয়েন্সির জনসংখ্যা রিপ্রেজেন্ট করছে কিনা, এইটা হচ্ছে সাইন্টিফিক ব্যাপারটা। এখন এখানে সংখ্যা ম্যাটার করে না। আপনি 3000-4000 জনের মানুষের উপরেও একটা জরিপ চালিয়ে একটা রিপ্রেজেন্টেটিভ আপনি হচ্ছে একটা ওপিনিয়ন পেতে পারেন, এবং একই সাথে হচ্ছে আপনি ওরা বেশি নিলে আপনার যেটা গুরুত্বপূর্ণ, যে আপনার জরিপটা হয়তো শক্তিশালী হবে, কিন্তু সেটা যদি আপনি আবার র্যান্ডমলি না চুজ করেন, এটা তো একটা সাইন্টিফিক রিগোর থাকতে হবে। সেই রিগোর যদি না থাকে, তাহলে হচ্ছে গিয়ে এটা নিয়ে প্রশ্ন উঠবে। আজকে যে জরিপটা দেখলাম, আমি এখনো সেটার মেথোডোলজি দেখিনি। সো এটা যে নাম্বারই করুক না কেন, আপনি 60,000-70,000 যে
নাম্বারই করেন না কেন, সেটা যদি এটা স্যাম্পলটা র্যান্ডমলি চুজ করা না হচ্ছে কি আমরা প্রকৃত হিসেবে পাবো না, নিয়ে বলতে হবে। এবং এটাতে আসলে আমার মনে হয় না যে যদি সঠিক মেথোডোলজির উপরে কোনো জরিপ চালানো হয়, সেটার যদি সায়েন্টিফিক ভ্যালিডিটি থাকে, ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই ধরনের ভ্যালিডিটি যদি থাকে, তাহলে এটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কিছু নেই। এই ধরনের জরিপ আসলে আমাদের করা দরকার। এটা রাজনৈতিক দলগুলোর জন্য ভবিষ্যতে হেল্প করবে, তারা বুঝতে পারবে যে ভোটাররা কি জিনিস বা কোনগুলোর উপরে বেস করে হচ্ছে তারা ভোটিং ডিসিশন নিচ্ছে, তাদের ইলেকশন বা ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ঠিক করার ক্ষেত্রেও এগুলো ভবিষ্যতে হেল্প করবে। সো এগুলো একটা ভালো ডিরেকশন দিবে। এগুলো একটি ভালো ডিরেকশন দিবে তাদের জন্য, এটি আপনি বলবার চেষ্টা করছিলেন। আসিফ খান, সবশেষ একটি প্রশ্ন জানতে চাই। অনেক বছর পর একটি নতুন সরকার আসলে দেখবে বাংলাদেশের জনগণ, সেক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন যারা নির্বাচন বিশ্লেষক আছেন। তারা কি মনে হয় গণতান্ত্রিক যেই ধারা সেটি অব্যাহত রাখার জন্য প্রধান চ্যালেঞ্জগুলো কি হতে পারে, যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন? দেখুন, মানে একটা তো হচ্ছে নির্বাচন হয়ে যাওয়ার পরে, নির্বাচন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, তাহলে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তার হাতে অনেকগুলো দায়িত্ব আছে। যেমন যদি এখানে রেফারেন্ডামের প্রশ্নটাও জড়িত, রেফারেন্ডাম যদি পাশ হয় তাহলে আমরা জানি যে আপনার হাতে যে সময় আছে, যে 180 দিনের সময়সীমা, সেটার মধ্যে আপনাকে এই কাজগুলো করতে হবে। এবং এখানে বেশ কিছু আনরিজলভড ইস্যু আছে, সেই আনরিজলভড ইস্যুগুলো আমাদের খুব কেয়ারফুলি ডিল করতে হবে, কারণ সেটা থেকে আবার নতুন ধরনের কনফ্রন্টেশন বা কনফ্লিক্টের তৈরি হতে পারে, সেটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা এবং এইটা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্টের যে ব্যর্থতা আছে, সেটার একটা কন্টিনিউশন আগামী যে সরকার থাকবে তাকে সামলাতে হবে। এমপ্লয়মেন্টের যেই ব্যাপার বা হচ্ছে আপনার অর্থনৈতিক যে অবস্থা, সেটার আমরা পরিপূর্ণ একটা সমাধান আমরা পাইনি, সেই চ্যালেঞ্জটা আছে। আরেকটা যেটা চ্যালেঞ্জ, আমরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, আপনার সকল প্রতিশ্রুতি আপনি শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারবেন কি পারবেন না, সেটা কিন্তু নির্ভর করবে ব্যুরোক্রেসির উপরে, আমলাতন্ত্রের উপরে। এই আমলাতন্ত্রকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে ম্যানেজ করবেন, এইটার এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ সার্ভিস ডেলিভারি আপনি কিভাবে নিশ্চিত করবেন, সেটার উপর নির্ভর করবে পরবর্তী সরকার আসলে সাফল্যের সাথে তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারবে কিনা। সো সেটা একটা বড় চ্যালেঞ্জ থাকবে পরবর্তী সরকারের জন্য। নিশ্চয়ই তাই। জনাব আসিফ জাহান, অনেক ধন্যবাদ, আপনি মূল্যবান সময় দিয়েছেন আমাদের। ভালো থাকবেন আপনি। আমরা কথা বলছিলাম আসিফ জাহানের সাথে, এবং তিনি যেমনটি বলছিলেন, লাস্টের যেই কথাটা তিনি বললেন রবিন, যে যারা আমলাতন্ত্র যারা থাকবেন, আসলে যেই প্রতিশ্রুতি দিচ্ছে যে সকল প্রার্থীরা বা যেই সরকার গঠন করুক না কেন, আমলাতন্ত্রের পর্যায় থেকে যদি সংস্কার কিংবা যেই প্রতিশ্রুতি সেটি বাস্তবায়ন না করা হয়, তাহলে সেই দেখা যায় যে বিগত সময়ের মতো শুধুমাত্র কথার ফুলঝুরি কিংবা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে জনগণ যারা আছে, কিংবা মধ্যবিত্ত থেকে শুরু করে যারা আসলে একটু নিরাপত্তার নিশ্চয়তা চায়, দুবেলা দুমুঠো ভাত খেয়ে থাকতে চায়, যে সকল প্রতিশ্রুতি শুনে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়, সেই আশার প্রতিফলন কিংবা বাস্তবায়ন এটা হবে না। বাংলাদেশের মানুষের সামনে একটা বড় চ্যালেঞ্জের সময়, সত্যিকার অর্থে এটা একটা সন্ধিক্ষণ। এই অর্থে অধ্যাপক আসিফ জাহান যেমনটি বলছেন যে রেফারেন্ডামের ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করে, অর্থাৎ গণভোট হওয়ার পরে সেই গণভোটের ফলাফল এবং সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ রাজনৈতিক সরকারের মুখে পড়তে হয়, এবং রাজনৈতিক সরকার সেটার বিষয়ে কতটা আন্তরিক হয়, সেটা দেখার অপেক্ষায় বাংলাদেশ, এবং সেটির উপর নির্ভর করছে বাংলাদেশের আগামীর গতিপথ। নিঃসন্দেহে গণভোটের যেই বিধি বেঁধে দেওয়ার সময় রয়েছে, যে সময় আসলে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসেছে, যদি হ্যাঁ ভোটে জিতে যায়, তখন কিন্তু আসিফ জাহান একটি কথা বলেছিলেন যে এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে নতুন ধরনের চ্যালেঞ্জ কিন্তু তৈরি হবে। অর্থাৎ 175 দিনের মতো সময় রয়েছে, সেই সময়ের মধ্যে কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে হবে, এবং সেই বাস্তবায়নের ক্ষেত্রে নতুন বেশ কিছু চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশে তৈরি হবে, এবং সাংবিধানিকভাবে বা রাজনৈতিকভাবেও হতে পারে সেটা। সেক্ষেত্রে গণভোটে যে হ্যাঁ বা না আছে, দুটোতেই কিন্তু যারা আছেন, যারা ভোট দিচ্ছেন, তারা কিন্তু এইভাবে চিন্তা করেই দিবেন যে যারা প্রার্থী আছেন তারা আসলে আমাদের যে চাহিদাগুলো আছে, যে আমাদের দাবি দাওয়াগুলো আছে, সেগুলো পূরণ করতে পারবেন কিনা, সেগুলো মাথায় রেখে কিন্তু হ্যাঁ বা নাতে তারা ভোট দিচ্ছেন সংস্কারের কথা ভেবে। আমরা একটু বগুড়ায় যেতে চাই রবিন, কারণ বগুড়া থেকে সেখানকার সবশেষ অবস্থা, ভোটাররা কি ভাবছেন শেষ মুহূর্তে, এবং সেখানে যে প্রার্থীরা শেষ মুহূর্তে কি ধরনের প্রচারণা চালাচ্ছেন, সে খবর জানাবেন সহকর্মী মেহেরুল সুজন। তার মাধ্যমে সেখানকার সবশেষ তথ্যগুলো এবং হালনাগাদ তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। মেহেরুল সুজন, একটু জানতেই চাই আপনার মাধ্যমে বগুড়ায় কি ধরনের প্রস্তুতি এবং ভোটকে ঘিরে কি ধরনের প্রস্তুতি চলছে, এবং একই সাথে শেষ সময়ের যে নির্বাচনী প্রচারণা, সেখানে আপনি কি দেখছেন, প্রার্থীদের প্রতিশ্রুতি কিংবা ভোটারদের যে প্রতিক্রিয়া, পুরোটাই জানতে চাই আপনার মাধ্যমে।
রেজা নির্বাচন প্রচারণার প্রার্থীদের যে প্রচারণা সেটির কিন্তু আজকে শেষ দিন। আগামীকাল সকাল 7টার আগেই সেটি শেষ হয়ে যাবে, যে কারণে সকাল থেকে আমি লক্ষ্য করছি যে বগুড়ার যে 7টি সংসদীয় আসন রয়েছে প্রত্যেকটি আসনেই কিন্তু প্রার্থীদের বিরামহীন ছুটে চলা। আমরা বেশ কয়েকটি এলাকায় ঢুকে দেখেছি যে প্রার্থীরা খুব বেশিক্ষণ একটি জায়গায় থাকতে পারছেন না, কারণ এক একটি আসনে বগুড়ায় 3 লাখ 4 লাখ 5 লাখের বেশি করে ভোটার রয়েছে, যে কারণে তারা চেষ্টা করছেন যে এলাকাগুলোতে শেষ দিন পর্যন্ত তারা যেতে পারেননি কিংবা ভোটারদের কাছে পর্যন্ত পৌঁছতে পারেননি, আজকে কিন্তু তারা সেই এলাকাগুলোতে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি প্রার্থীরা কিন্তু আজকে তাদের যে পোলিং এজেন্ট থাকবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া বা এই কাজগুলোও তারা করছেন। পাশাপাশি যদি ভোটারদের কথা বলি রেজা, ভোটাররা কিন্তু একেবারেই মুখে রয়েছে। বগুড়া জেলায় কিন্তু 7টি সংসদীয় আসনে এবার প্রায় 29,81,000-এর মতো ভোটার রয়েছেন। তারা যেটি বলছেন ভোটাররা, আমরা যখন তাদের সঙ্গে কথা বলেছি, বেশিরভাগ ভোটারের একটাই কথা, তারা বিগত 3টি সংসদীয় আসনে তারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো বা সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেননি। সেই জায়গাটি থেকে এবার কিন্তু তারা একদম মুখিয়ে রয়েছেন যে কবে সেই কাঙ্ক্ষিত সময়টি আসবে। প্রত্যেক ভোটার কিন্তু তারা ভোট প্রদানের জন্য তারা ব্যস্ত, মানে তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পাশাপাশি তারা কিন্তু এটিও প্রত্যাশা করেছেন যে ভোট কেন্দ্রে আগের নির্বাচনগুলোতে যে বিরূপ পরিবেশ ছিল, যে ধরনের পরিবেশ ছিল, সেই পরিবেশগুলো যাতে না থাকে এই বিষয়গুলো কিন্তু ভোটাররা নিশ্চিত করার কিন্তু দাবি জানিয়েছেন। পাশাপাশি আইন শৃঙ্খলার কথা যদি বলি রেজা, বগুড়ায় পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি কিন্তু সেনা টহলও শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরে, এবং তারা কিন্তু প্রত্যেকটি নির্বাচনী এলাকায় তাদের যে টহল গাড়িগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষার যে কাজগুলো রয়েছে সেগুলো তারা করছেন। পাশাপাশি তারা কিন্তু ভোট কেন্দ্রের দিনে সবগুলো যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলো যাতে নিরাপদ নিশ্চিদ্র থাকে শৃঙ্খলা বাহিনী করছে। সবকিছু মিলিয়ে রেজা বলা চলে যে বগুড়ায় আমরা এখন পর্যন্ত মনে করছি যে উৎসবের একটি ভোট হতে যাচ্ছে 12 তারিখে, এবং তার জন্য কিন্তু প্রার্থী, ভোটার, কর্মী, সমর্থক সবাই এখন বলা চলে প্রস্তুত, সবাই অপেক্ষায় রয়েছে এবং উৎসব মুখর একটি পরিবেশ রয়েছে। শেষ মুহূর্তের প্রচারণা, শেষ মুহূর্তের প্রস্তুতি সবই আসলে একসাথে চলছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং এই মুহূর্তে দর্শক আমরা যেতে চাই আমাদের সহকর্মী নাবিলা সোহারের কাছে। নিশ্চয়ই আপনার সাথে কেউ যুক্ত রয়েছেন। আমাদের সহকর্মী যেমনটা জানাচ্ছিলেন প্রচারণা এখনো চলছে, সেক্ষেত্রে আমরা যেমনটা জানলাম যে ফেসবুক, টিকটকে নির্বাচনী ছবি, ভিডিও প্রচারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এক্ষেত্রে কি প্রচারের ক্ষেত্রে কিছুটা বিরূপ প্রভাব পড়বে কিনা, কি মনে করছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে এখনো যে শিথিলতা রয়েছে, এখনো যে প্রচারণার ক্ষেত্রে, সেইটার ক্ষেত্রে এখনো মানুষের মধ্যে উৎসবের যে আমেজটা রয়েছে সেটি ধরে রাখার জন্য আমার মনে হয় যেটি ইতিবাচক হয়, কিংবা এখনো সেই সিদ্ধান্তে সঠিকভাবে জানানো যাবে কিনা সেটা নিয়ে আমি একটু সন্দিহান অবস্থায় রয়েছে। আমরা নিশ্চয়ই সেগুলো পরবর্তীতে জানবো। তার আগে আমাদের সহকর্মী আছেন মহাখালী এলাকা থেকে, নির্বাচনী প্রচারণার খবর জানাবেন সাজ্জাদ পারভেজ। আমরা একটু সাজ্জাদের সঙ্গে কথা বলবো। সাজ্জাদ, কেমন দেখছেন শেষ মুহূর্তের প্রচারণা, কি পরিস্থিতি সেখানে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু তৎপর, জানাবেন সবশেষ। এখানে চিত্রকলা প্রদর্শনী এবং এখানে শিশুদের নিয়ে তারেক রহমানের যে স্বপ্ন এবং ভাবনা নির্বাচনের বৈঠক হয়েছে। এখানে উপস্থিত রয়েছিলেন শাহ আলম, যিনি হচ্ছে জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় নেতা। এখানে শিশুদেরকে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া হচ্ছে যে তারা যেন নির্বাচনে এবং বাংলাদেশের ভবিষ্যৎ যে প্রধানমন্ত্রী তার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তাদের সামনে তুলে ধরা হচ্ছে, এবং তাদের বিভিন্ন ধরনের যে অঙ্কন এবং অঙ্কনের মধ্যে দিয়ে বাংলাদেশের শিশুদের মেধা মনন বিকাশের জন্য বিভিন্ন অঙ্কনের মধ্যে দিয়ে এখানে কাজ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই স্কুলের বিভিন্ন শিক্ষার্থী এবং এখানে এসেছে শিক্ষকবৃন্দ এই মেধা এবং মনন বিকাশের জন্য যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং হচ্ছে যে বক্তব্য প্রতিযোগিতা রয়েছিল, এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে তারা এখানে শিশু কিশোরদের মেধা মনন বিকাশের জন্য কাজ করার জন্য এখানে শিশুদেরকে উদ্বুদ্ধ করছেন। তাদেরকে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে এই বিষয়টি তাদেরকে আরো জানাচ্ছিলেন। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হতে পারে সেই প্রচারণার খবরই আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ আপনাকে। বৃষ্টি, যেমনটা দেখছিলাম আমরা যে হ্যাঁ, প্রার্থীদের প্রচারণা শেষ মুহূর্তে তুঙ্গেই বলা চলে। এবং একটি বিষয় বারবার বলবো যে বিএনপি চেয়ারম্যান, যিনি প্রথমবারের মতো চেয়ারম্যান হিসেবে এবং প্রথমবার তিনি নির্বাচন করছেন প্রতিনিধি প্রার্থী চেয়ারম্যান হিসেবে, পুরো বাংলাদেশ চষে বেরিয়েছেন। একদম আজকে শেষ দিনে ঢাকার প্রত্যেকটি স্পটেই বলা চলে
একটি পথসভা তিনি করবেন, এই মুহূর্তে বাসাবোতে আছেন। তো বলাই চলে যে দলের যিনি চেয়ারম্যান বা চেয়ারপারসন থাকেন তারা যখন প্রচারণা চালায় তখন কিন্তু যেই নির্বাচনী আমেজ সেটি আরো বেশি জমজমাট হয়ে ওঠে, সেটা আমরা সবসময় দেখি। আরেকটি বিষয় রবিন, দেখছিলেন গতকাল নিশ্চয়ই, যিনি এস এম জাহাঙ্গীর বিএনপির প্রার্থী আছেন, তিনি যখন প্রচারণা চালাচ্ছিলেন রাস্তার আরেক পাশ দিয়ে শাপলাকলির একজন প্রার্থী তারাও প্রচারণা চালাচ্ছিল এবং তারা এসে কিন্তু একসাথে দাঁড়িয়ে আবার প্রচারণা চালালো। এইরকম একটি পরিবেশ ভোটের মাঠে আমরা সবসময় চাই, শান্তিপূর্ণ এই সহাবস্থানটাই দেখতে চায় সাধারণ মানুষ। এবং সেই হিসেবে বলাই চলে যে এখন পর্যন্ত আমরা যা দেখছি, বলাই চলে যে ভোটের মাঠে নির্বাচনী প্রচারণা তুঙ্গে, জমজমাট প্রচারণা চলছে। কিছু কিছু জায়গায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুললেও প্রার্থীদের মধ্যে যে সহাবস্থান, পরমত সহিষ্ণুতার যে ব্যাপারটি সেটি এখনো আছে। রেজা, আমরা একদমই 8টি বিভাগের সবশেষ তথ্যগুলো, বিশেষ করে আপনি জানেন যে আর অল্প কয়েক ঘন্টা বাকি আছে এবং সেই 15 ঘন্টারও বেশি সময় বাকি আছে নির্বাচনী প্রচারণার, অর্থাৎ আগামীকাল সকাল 7টায় এই যে প্রচারণার যে আনুষ্ঠানিক সময় সেটি আসলে শেষ হতে যাচ্ছে বৃষ্টি। ফলে প্রার্থীরা যেমন শেষ সময় ব্যস্ততা দেখাচ্ছেন এবং একই সাথে কিন্তু ভোটাররা রয়েছেন তারা একটু উদ্বিগ্ন রয়েছেন, কারণ এত প্রার্থী সবাই যাচ্ছেন তাদের কাছে, ভোট চাইছেন, কি বিশ্লেষণ করবেন, কি ধরনের সমীকরণ করবেন সেটি নিয়েও তাদের মধ্যে একটি শঙ্কা আছে। এবং একটু আগে আসিফ শাহজি কথাটি বলছিলেন যে বাংলাদেশে এখন যে তরুণ বা জেনজিরা রয়েছেন এখন কিন্তু তারাও, তাদেরকে বলা হয় যে দোদুল্যমান অবস্থায় রয়েছেন, তারা এখন পর্যন্ত ঠিক করতে পারেননি ঠিক কোথায় তাদের ভোটাধিকারটা প্রয়োগ করবেন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে। ফলে তাদেরকে আকৃষ্ট করবার ক্ষেত্রে এখনও যে ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে প্রার্থীদের পক্ষ থেকে সেটি হয়তো আগামীকাল 7টা পর্যন্ত অফলাইনে আমরা দেখতে পারবো, তারপরেও দেখা যাবে অনলাইন। তবে সেখানে একটি কনসার্ন থাকবে, সেটি হচ্ছে গুজব এবং অপতথ্য, সেটি নিয়ে সাধারণ ভোটারদের সচেতন থাকতে হবে। তবে এই মুহূর্তে অন্য আরেকটি তথ্য আপনাদেরকে জানাতে চাই, সেটি দর্শক হচ্ছে নির্বাচন উপলক্ষে সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলা উপজেলায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি ও র্যাব। মোবাইল কোর্ট পরিচালনার জন্য থাকছে ম্যাজিস্ট্রেট। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। কর্মকর্তারা জানাচ্ছেন সারা দেশে 1.5 লাখ পুলিশ সদস্য আর প্রায় 8,000 র্যাব সদস্য মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সশস্ত্র বাহিনীর 1 লাখেরও বেশি সদস্য। ভোটের দিন সারা দেশে কেন্দ্রগুলোতে মোতায়েন থাকবে আনসার, ভিডিপি সদস্যরা। ফলে সেখানে ভোটারদের আশ্বস্ত করবার জন্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবার জন্যই তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবার ভোটে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। দুপুরে নির্বাচন ঘিরে নিরাপত্তা ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। জানিয়েছেন স্বাভাবিক সময়ের চেয়ে ভোটের পরিবেশ ভালো, এবারে নির্বাচন হবে উৎসব মুখর। সাংবাদিকদের শঙ্কিত হওয়ার কারণ নেই, তাদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া বলেছেন নির্বাচন ঘিরে কোনো ধরনের হুমকি নেই, ভোট কারচুপিরও কোনো সুযোগ নেই। ডিএমপি কমিশনার বলেন এবার ঢাকায় 2131টি ভোট কেন্দ্র গুরুত্বপূর্ণ 1614টি রয়েছে ও 517টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে বিবেচনা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য ডিএমপির প্রায় 25,000 সদস্যকে নিবেদন সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে আপনার অধিকার করুন। নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক এই মহেন্দ্রক্ষণে সকলে সম্মিলিত অবদানের সহায় হন। আমরা যে ফ্রেমটি দেখছিলাম, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি জোরালো অবস্থান রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে, সেটি নিশ্চয়ই একটি স্বস্তির বার্তা দিচ্ছে ভোটারদের মনে। রবিন, হ্যাঁ, সেটি নিঃসন্দেহে স্বস্তির বার্তা তো অবশ্যই দিচ্ছে। যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়িয়ে কি করে শান্তিপূর্ণভাবে শেষ পর্যন্ত ভোটের কার্যক্রম শেষ করা যায় সেটির দিকেই সবার দৃষ্টি। তবে সাধারণ নাগরিকেরও উচিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা, কেননা শুধুমাত্র কথার কথা এমনি বিভ্রান্তি সৃষ্টি করে যে কোনো প্রকার অপ্রীতিকর সৃষ্টি যেন না বাড়াই আমরা নিজেরা সাধারণ নাগরিক, সে বিষয়ে একটু সতর্ক থাকা উচিত। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোট কেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে এমন নির্দেশ দেন তিনি। বলেন সন্ত্রাসীদের হুমকিতে ভয় না পেয়ে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন আনসার মহাপরিচালক। বিশৃঙ্খলা হলে কেউ যেন ভোট কেন্দ্র ছেড়ে না যান সে বিষয়েও
সজাগ থাকার নির্দেশনা দেন তিনি। জানান সারা দেশে 5,56,127 জন আনসার ভিডিপি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন, যার সর্বোচ্চ অংশ ঢাকায় মোতায়েন করা হয়েছে 27,703 জন সদস্য। আমরা যেন শক্তিশালীভাবে এই হাজার হাজার আমাদের যে আনসার ভিডিপি সদস্য যারা আছে তারা সঠিকভাবে 13 জন একসাথে থাকতে হবে। এই 13 জন হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের একক একটা শক্তি। বৃষ্টি, আইন শৃঙ্খলার খবর জানতে না জানতে এই বরিশালের খবর জানার সময়। বরিশালের খবর জানানোর জন্য আমি ব্যক্তিগতভাবে একটু খুশি হয়েছি, কারণ সকাল থেকে রেজা বরিশালের সব খবর জানাচ্ছিল। আমরা দুজনেই বরিশালের, তবে এবার সুযোগ হয়েছে একটু বরিশাল যাওয়ার। ভোট আমরা কেউই দিতে পারছি না, গণমাধ্যম কর্মীদের। হ্যাঁ, তবে আমরা খবর তো জানাতে পারি। একটু বরিশাল যাই, আমাদের সহকর্মী কাউসার আমাদের জন্য অপেক্ষা করছেন। কাউসার হোসেন, শুনতে পাচ্ছেন কিনা? আমরা তো ভোটের মাঠে সার্বিক পরিবেশ সম্পর্কে সারাক্ষণ জানাচ্ছিলামই, একেবারেই যেহেতু শেষ মুহূর্ত, প্রার্থীরা তাদের প্রচারণার ক্ষেত্রে কোনো ধরনের ভিন্নতা এনেছে কিনা, অর্থাৎ এখন মাঠের বাস্তবতা বলে যে শেষ সময়ে তারা তাদের ভোট আদায় করবার জন্য যত ধরনের প্রতিশ্রুতি আছে দিচ্ছেন, সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী আছে বরিশালে, সেখানে জামায়াতের প্রার্থী আছে, বিএনপির প্রার্থী আছে, যদিও বিএনপি নেতাকর্মীরা মনে করে বরিশাল হচ্ছে বিএনপির ঘাঁটি। সেক্ষেত্রে প্রচারণায় তারা কোনো ধরনের ভিন্নতা এনেছে কিনা, শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন জানাবেন কাউসার। বৃষ্টি, বরিশাল বিভাগে 131 জন প্রার্থী রয়েছে বিভিন্ন দলের স্বতন্ত্র সহ, এবং বরিশাল জেলায় রয়েছে 36 জন প্রার্থী, এবং এই প্রার্থীদের মধ্যে যারা বড় দলের তারা কিন্তু একেবারে শেষ সময়ে এসে তাদের যে সাংগঠনিক শক্তি সেটি প্রদর্শনের চেষ্টা করছেন। আমরা গতকাল দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের হেডকোয়ার্টার বলা হয় বরিশাল সদর আসনকে, এবং এখানে সেই দলের নায়েবে আমির প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং বরিশাল সদর আসনে মজিবুর রহমান সরোয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএনপির 3 বারের সংসদ সদস্য, এবং গতকাল কিন্তু ইসলামী আন্দোলন বরিশাল নগরীতে শোডাউন দিয়েছেন এবং তারা বড় একটি মিছিল করেছেন, এবং সেই ধারাবাহিকতায় আজ দুপুরে কিন্তু যিনি বিএনপির প্রার্থী রয়েছেন মজিবুর রহমান সরোয়ার, তিনিও কিন্তু শেষ সময়ে যে মিছিল, একটি বড় একটি মিছিল করেছেন নগরীতে। এবং ভোটাররা কাকে ভোট দিবেন বা কোন প্রতীকে ভোট দিবেন সেটি কিন্তু আসলে আগে থেকেই বলা মুশকিল। তবে ভোটারদের মধ্যে যেটি আমরা জানতে পেরেছি বা এই কয়েকদিনে যে ভোটাররা যেটা বলেছেন, যে এই অঞ্চলে আসলে মানুষের আর্থসামাজিক উন্নয়ন, বা যেহেতু বরিশাল জেলা পুরোটাই নদীবেষ্টিত উপকূল অঞ্চল রয়েছে বা দুর্গম এলাকার তেমন কোনো উন্নয়নই হয়নি, বিশেষ করে রাস্তাঘাটের নদী ভাঙন রয়েছে। এই নদী ভাঙন এবং রাস্তাঘাট, বিশেষ করে এই রাস্তাঘাটের যারা উন্নয়ন করবে সেই প্রার্থীকে এবার তারা বেছে নিতে চাচ্ছেন, এবং যারা প্রার্থী রয়েছে তারাও কিন্তু সেই একই প্রতিশ্রুতি দিচ্ছেন, বলছেন যদি নির্বাচিত হন সেক্ষেত্রে সবার আগে নদী কবলিত যে এলাকাগুলো রয়েছে সেই নদী ভাঙন রোধ করবেন, নদী শাসনে বা নদী সংস্কারে সবার আগে উদ্যোগ নেবেন, সড়ক ব্যবস্থার উন্নয়ন করবেন, এবং বিশেষ করে যেসব জায়গায় স্বাস্থ্য কমপ্লেক্স নেই বা দুর্গম এলাকা, যেখান থেকে স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য যাদের জেলা শহরে আসতে হয় বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হয়, সেই দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ারও কিন্তু নানা প্রতিশ্রুতি এখানকার যারা প্রার্থীরা রয়েছেন তারা দিচ্ছেন। এবং শেষ সময়ে যারা প্রার্থী আছেন তারা যে যার মতো করে প্রচারণা চালাচ্ছেন, বড় দলগুলো শোডাউন দিচ্ছেন, এবং ছোট ছোট যে দলগুলোর প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এখনও ভোটারদের কাছে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা বরিশাল জেলার কোথাও, এই 6টি সংসদীয় আসনের কোথাও আসলে বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি, এবং ভোটার এবং প্রার্থীরা সবাই মনে করছেন 12 তারিখের নির্বাচনটি শান্তিপূর্ণভাবে হবে। বৃষ্টি, ধন্যবাদ, আপনি বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন। কাউসার যেমনটি বলল যে আসলে শান্তিপূর্ণ নির্বাচনের কাম্য বা কামনা আমরা সবাই করি, কারণ অনেক বছর পরেই দেখা যাচ্ছে এতগুলো দল নির্বাচন করছে, সেক্ষেত্রে বলা চলে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা যেগুলো হতে পারতো সেগুলো এড়ানো সম্ভব হয়েছে। আমরা ভোটের মাঠে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীও বেশ তৎপরে ছিল সেক্ষেত্রে। আরেকটি বিষয়ে, যেহেতু নারী ভোটারদের কথা আমরা এই মঞ্চে আসার আগে একবার আলোচনা করছিলাম নাবিলা আপনার সাথে, যে নারী ভোটাররা সবসময় একটি প্রধান ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেক্ষেত্রে এবার আমরা যে পরিসংখ্যানটি দেখছি, মোট ভোটার সংখ্যার মধ্যে কিন্তু অর্ধেক নারী অর্ধেক নর, তুলনায় অনেকটা বেশি মনে হচ্ছে।
প্রতিবারের তুলনায়, এবং যেটা খুবই স্বাভাবিক এবং খুবই মানে প্রত্যাশাজনক, কারণ বলা চলে যে বড় একটি ফ্যাক্টর হিসেবেই কাজ করবে এই ভোটার সংখ্যাটি। কিন্তু হতাশাজনক ব্যাপার হচ্ছে আমাদের যে প্রার্থীরা রয়েছেন তাদের প্রার্থীদের মধ্যে নারীদের সংখ্যাটা কম। আমার দুই বিভাগ মিলে 10 জন। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন চৌধুরী, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি আমাকে কেমন দেখছেন? কুমিল্লা বিভাগের খবরও জানাবেন, আপনি যেখানটায় রয়েছেন যে সংসদীয় আসনে সেখানকার খবরও জানাবেন। শেষ মুহূর্তের প্রস্তুতি, এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থা নিশ্চয়ই বিরাজ করছে। আপনি জানেন যে আমি এখন যেই জায়গাটিতে রয়েছি এটি কুমিল্লা 4 সংসদীয় আসন। এখানে কিন্তু যে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই আসন থেকেই কিন্তু তার নির্বাচন পরিচালনা করছেন, এবং তার কিন্তু আসলে একেবারেই জয়ের পথ অনেকটাই নিশ্চিত ছিল, যেহেতু বিএনপির প্রার্থী এখান থেকে ঋণ খেলাপের দায়ে ছিটকে পড়েছিলেন। কিন্তু পরবর্তীতে গেল 4-5 দিন আগ ধরেই কিন্তু এখানকার যিনি নির্বাচনের পরিবেশ সেটা কিন্তু আসলে পরিবর্তন হতে শুরু করেছে। অর্থাৎ এখানে যিনি গণ অধিকার পরিষদের জসিমউদ্দিন ট্রাক প্রতীক নিয়ে প্রার্থীতা নির্বাচনী মাঠে আছেন, তাকেই কিন্তু আসলে এখানকার যারা বিএনপি রয়েছে বিএনপির পক্ষ থেকে কিন্তু সমর্থন দেওয়া হয়েছে। সমর্থন দেওয়ার ফলে কিন্তু এই আসনের চিত্রটি কিন্তু আসলে দিন দিন পরিবর্তন হতে শুরু করেছে, এবং মানুষ কিন্তু আসলে উৎসবমুখর পরিবেশেই কিন্তু তাদের যে ভোটের যে প্রচারণা, বিশেষ করে এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রচার প্রচারণা করছেন, এবং সাধারণ মানুষও কিন্তু এটিকে বেশ উৎসবমুখরভাবেই নিয়েছেন। কারণ এখন সকলেরই একটি ধারণা যে এই আসনটিতে একটি প্রতিযোগিতাপূর্ণ ভোট হবে, এবং তাদের যে পছন্দের প্রার্থী তারা যে নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেন সেই বিষয়ে কিন্তু আসলে প্রশাসন যাতে সর্বাত্মক ব্যবস্থা নেয় সেটি কিন্তু আসলে বলছেন। আমরা এইসব বিষয়ে কিন্তু আসলে গত কয়েকদিন ধরেই প্রশাসনের সঙ্গেও কথা বলছি, নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলছি। তারাও বলছেন যে আসলে এই নির্বাচনটিকে একটি উৎসবমুখর এবং শান্তিপূর্ণভাবে যাতে অনুষ্ঠিত হয় সেই পরিবেশটুকু তারা সৃষ্টি করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী খোকন চৌধুরী কুমিল্লা থেকে জানাচ্ছিলেন। খোকন চৌধুরী একটা শব্দ ব্যবহার করেছেন যে প্রতিযোগিতাপূর্ণ। এবারের নির্বাচন এখন পর্যন্ত যে আবহ তৈরি হয়েছে এটুকু হলফ করেই বলা যায় বেশ প্রতিযোগিতাপূর্ণ হতে যাচ্ছে। যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা আমরা বারবার বলে আসছি, সেটি হবে বলাই চলে, এবং এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশটা থাকুক, শুধুমাত্র সেটি শান্তিপূর্ণ উপায়ে যাতে হয় এটাই চাচ্ছে যারা ভোটার আছেন কিংবা সাধারণ মানুষ যারা আছেন। রবির একটি বিষয় খেয়াল করবেন, মাঠ পর্যায়ে কাজ করতে গেলে আপনার এবং রেজার দুজনের অভিজ্ঞতা হয়েছে সাধারণ মানুষের সাথে কথা বলবার। সাধারণ ভোটাররা কি চায়? তারা চায় যে সর্বোপরি তাদের নিরাপত্তা নিশ্চিত হোক, যেই আসুক না কেন তাদের জনপ্রতিনিধি তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। এই ধরুন রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে গিয়ে আমার মাথার উপর একটা কিছু পরে আমি রাস্তায় মারা যাব না, কিংবা বাজারে গিয়ে আমার ভাত কিংবা আলু কিনতে গিয়ে আমার চিন্তা করতে হবে না আমার পকেটে এত টাকা আছে। বেসিক যে চাহিদাগুলো, রাস্তাঘাট সংস্কার হোক, নিশ্চয়তা দিবে জনপ্রতিনিধি, এটি আসলে সবার কাছে চাওয়া, এবং এই চাওয়া যাতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে তার জন্য নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের কিন্তু দায়িত্ব রয়েছে, অনেক অনেক দায়িত্ব। এবং স্বাভাবিকভাবেই যে কোনো ভোট এলেই সাধারণ মানুষ যেমনটা প্রতিক্রিয়া জানায় যে ভোটের পরে আর দেখা যায় না, এবার নিশ্চয়ই সেরকম পরিবেশ যেন না থাকে আমরা প্রত্যাশা করব। এবার নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হবেন তারা নিশ্চয়ই ভোটের পরেও সাধারণ খবরাখবরই রাখবেন। ব্যালট বাক্স দেখছেন, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।